উইলবার স্মিথের উপন্যাস দ্য রিভার গড নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। মানে বিভিন্ন রিভিউ আর পর্যালোচনার ভিত্তিতে প্রাচীন মিশরের পটভূমিতে লেখা বেশ বড় একটা উপন্যাস। দেখব এর গল্পটা কেমন, চরিত্রগুলো কিরকম, আর পাঠকরা কি বলছেন, মানে ভালো মন্দ দিকগুলো। হ্যাঁ, পটভূমিটা আসলেই দারুণ। প্রাচীন মিশর, কিন্তু ঠিক ফেরাওদের সেই স্বর্ণযুগ নয়, বরং দ্বিতীয় অন্তর্বর্তী যুগ। একটা বেশ গোলমেলে সময় ছিল সেটা। রাজনৈতিক অস্থিরতা, বাইরের আক্রমণ, যেমন ধরুন হিক্সোসদের আক্রমণ। ও আচ্ছা। আর এই সব কিছুর মধ্যে গল্পটা এগিয়েছে টাইটা নামের একজনের চোখ দিয়ে। সে একজন খোঁজা দাস, কিন্তু অসাধারণ বুদ্ধিমান। হুম, তার বর্ণনার মাধ্যমে আমরা তখনকার সমাজ, রাজনীতি, যুদ্ধ সবকিছুর একটা ছবি পাই। ইন্টারেস্টিং। তার মানে গল্পটা বেশ বড়সড় হওয়ার কথা। সূত্রগুলোও বলছিল প্লটটা নাকি বিশাল। ঠিক তাই। টাইটার জীবনটা তো জড়িয়ে আছে রাজকুমারী লস্ট্রিস আর যোদ্ধা তানসের জীবনের সাথে। তাদের প্রেম, হিক্সোসদের হাতে রাজ্য হারানো, নির্বাসনে যাওয়া, আবার ফিরে আসার সংগ্রাম, মানে অনেক কিছু একসাথে চলছে। অ্যাডভেঞ্চার, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, রাজনীতি সবই আছে। হ্যাঁ, এই বৈচিত্র্যটাই মনে হয় অনেককে টানে। রিভিউগুলো পড়ছিলাম, অনেকেই এই প্লটের কথাই বলেছেন। আর চরিত্রগুলো, তাইটা তো নিজেই এক আশ্চর্যের মতো। দাস হলেও সে একাধারে চিকিৎসক, প্রকৌশলী, কবি, আবার দরকার পড়লে গুপ্তচরও। মানে একজন অলরাউন্ডার। অনেকটা তাই। তাকে প্রায় গল্পের মূল চালিকা শক্তিই বলা চলে। এছাড়া রাজকুমারী লস্ট্রিস, সাহসী যোদ্ধা তান্স, এরাও গুরুত্বপূর্ণ। লস্ট্রিসের বাবা ইনটেফ, বা ধরুন পরে তার ছেলে মেমেনন। তবে হ্যাঁ, টাইটার এই বহুমুখী প্রতিভা আর জ্ঞানটাই তাকে একটা অন্য স্তরে নিয়ে গেছে, দাসত্বের ঊর্ধ্বে। এটাই গল্পের একটা মূল আকর্ষণ। পর্যালোচনায় দেখলাম এই যে প্লটের নানা দিক, যেমন জলহস্তী শিকারের মতো ভীষণ রোমাঞ্চকর ঘটনা, আবার যুদ্ধের কৌশল, রাজনৈতিক চাল, এগুলোর খুব প্রশংসা করা হয়েছে। আর নীল নদের বিষয়টা, ওটা নাকি শুধু ব্যাকগ্রাউন্ড হিসেবে নয়, অন্যরকমভাবে ব্যবহার করা হয়েছে। একদম। নীলনদ এখানে শুধু একটা নদী নয়। এর প্রবাহ, এর বদল, এগুলোকে চরিত্রদের জীবনের উত্থান-পতন, সময়ের বয়ে চলার সাথে মিলিয়ে দেখানো হয়েছে। এটা বর্ণনা একটা গভীরতা এনেছে আর কি। মানে পুরো জিনিসটাকে একটা অন্য মাত্রা দেয়। বুঝলাম, দারুণ আইডিয়া তো। তবে ভালো দিকের পাশাপাশি কিছু দুর্বলতার কথাও নিশ্চয়ই উঠেছে। হ্যাঁ, উঠেছে। যেমন ধরুন টাইটা চরিত্রটা। কারো কারো কাছে তাকে একটু বেশি পারফেক্ট মনে হয়েছে। মানে সে যেন সব কিছুতেই সেরা, কোনো ভুল করে না, সবসময় সঠিক সমাধানটা জানে। এটা কারো কারো কাছে একটু অতিমানবীয় লেগেছে, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে আর কি। আচ্ছা, মানে চরিত্রটা দারুণ হলেও একটু বেশি কাল্পনিক। আর কিছু? কিছু সংলাপের কথাও বলা হয়েছে। খানিকটা নাটকীয়, বা আজকের দিনে দাঁড়িয়ে পড়লে একটু অস্বাভাবিক লাগতে পারে। একটা রিভিউতে যেমন উদাহরণ দেওয়া ছিল, বাইসেটস আনওয়াইপড ব্যাকসাইড, এই ধরনের উক্তি। হুম। এগুলো হয়তো সময়ের প্রেক্ষাপটে ঠিক ছিল, কিন্তু এখনকার পাঠকের কানে অন্যরকম লাগতেই পারে। হ্যাঁ, তা পারে বটে। আর একটা বিষয় হলো, প্রধান চরিত্রগুলো ছাড়া বাকিদের, মানে পার্শ্ব চরিত্রগুলোর গভীরতা নাকি ততটা নেই। হয়তো এত বড় গল্পে সেটা কঠিনও। কিন্তু হ্যাঁ, এই প্রশ্নটা এসেছে, সব চরিত্র কি সমান মনোযোগ পেয়েছে? বোঝা গেল। এত কিছুর পরেও কিন্তু বইটার সামগ্রিক মূল্যায়ন বেশ ভালো। বেশিরভাগ রিভিউতেই দেখি 45 বা তার কাছাকাছি রেটিং। বারবার বলা হয়েছে এটা একটা এপিক পেজ টার্নার, মানে একবার ধরলে শেষ না করে ছাড়া মুশকিল, মনোযোগ ধরে রাখে। ঠিক, এটা অস্বীকার করার উপায় নেই। যারা ধরুন প্রাচীন ইতিহাস ভালোবাসেন, বা বিশাল ক্যানভাসে লেখা অ্যাডভেঞ্চার, যেখানে রোমাঞ্চ আছে, নাটকীয়তা আছে, তাদের জন্য এই বইটা একটা দারুণ জিনিস হতে পারে। সূত্রগুলো এটাই বলছে। এটা শুধু গল্প পড়া নয়, যেন প্রাচীন মিশরে একবার ঘুরে আসা। তাহলে সব মিলিয়ে আমরা কি বলতে পারি? মূল ব্যাপার হলো দ্য রিভার গড একটা বিশাল মাপের গল্প, টাইটার মতো একজন অসাধারণ চরিত্র যে কিনা গল্পটা বলছে, আর প্রাচীন মিশরের একটা জীবন্ত ছবি। যদিও কিছু পাঠক টাইটার প্রায় অতিমানবীয় ক্ষমতা বা সব চরিত্রের সমান গভীরতা না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন, বইটার আকর্ষণ কিন্তু কমেনি। আর যারা এই বইটা পড়ে ফেলবেন বা পছন্দ করবেন, তাদের জন্য তো আরও আছে। এটা একটা সিরিজের অংশ। টাইটার গল্প চলতে থাকে এর পরের বইগুলোতেও, যেমন দ্য সেভেন স্ক্রোল, ওয়ারলক ইত্যাদি। মানে গল্প এখানে শেষ নয়। বাহ, দারুণ তো। তাহলে
শেষে একটা প্রশ্ন বা ভাবনার বিষয় রেখে যায়। টাইটের মতো একজন চরিত্র যে সামাজিক পরিচয়ে একজন দাস, কিন্তু তার জ্ঞান তার বুদ্ধি দিয়ে সে রাজ্যের অন্যতম প্রভাবশালী একজন হয়ে উঠছে। এই ধরনের চরিত্রায়ন প্রাচীন মিশরীয় সমাজ বা ক্ষমতার যে ছবি আমরা সাহিত্যে পাই সেটাকে কিভাবে দেখতে বা বুঝতে সাহায্য করে অথবা চ্যালেঞ্জ করে, এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।